সন্ধ্যায় আমি পড়তে বসেছিলাম। কাকু আমাকে ডেকে বললেন, ঈশিতা, আমার মাথাটা খুব ব্যথা করছে। আমার মাথায় একটু তেল আর একটু মলম দিয়ে মালিশ করে দাও না। তারপর আমি কাকুর মাথায় তেল আর মলম দিয়ে মালিশ করতে শুরু করলাম। আমি আমার কাকুকে বাবার মতো শ্রদ্ধা করতাম। একটু পর আমার কাছে মনে হলো কাকু আমাকে নিয়ে কিছু একটা। বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম ঈশিতা। আমি কলকাতার একটি ছোট্ট গ্রামে থাকি। আমার বয়স 21 বছর। আর আমার ছোট বোন রাইসা আমার থেকে 2 বছরের ছোট। আমাদের পরিবারে আমরা 2 বোন, বাবা, মা আর আমাদের ছোট্ট বাড়িটা গ্রামের এক কোণে। চারপাশে সবুজ ধানক্ষেত আর পুকুরের জলে ঘেরা। আমরা দুজনেই কলেজে পড়ি। আর আমাদের দিনগুলো হাসি আনন্দে ভরা। কিন্তু বন্ধুরা, আমাদের এই সুখের জীবনে হঠাৎ একটা ঝড় এলো, যা আমরা কখনো ভাবিনি। সেই ঝড়ের কেন্দ্রে ছিল একজন মানুষ যাকে আমরা সবাই খুব ভালোবাসতাম আর বিশ্বাস করতাম। একদিন বিকেলে আমি কলেজ থেকে ফিরে দেখি বাড়িতে একজন অতিথি এসেছেন। তিনি বাবার সঙ্গে বসে হাসি মুখে গল্প করছেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, ইনিকে? বাবা হেসে বললেন, এ হলো তো রাবু কাকু, আমার অনেক পুরনো বন্ধু, শহরে থাকে, ব্যবসার কাজে ব্যস্ত থাকে বলে। অনেক দিন পর এসেছে। আমি মুচকি হেসে আবু কাকুকে প্রণাম করলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাহ ঈশিতা, তুমি তো অনেক বড় হয়ে গেছ। সেই ছোট্ট মেয়েটাকে দেখেছিলাম বহু বছর আগে। তার কথায় আমি একটু লজ্জা পেলাম, কিন্তু মনে মনে খুশিও হলাম। রাবু কাকু আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে এসেছিলেন। তিনি শহর থেকে এসেছিলেন আমাদের গ্রামে একটা জমি কেনার কাজে। বাবার সঙ্গে তার পরিকল্পনা ছিল জমিতে মাছের চাষ করার। তিনি বললেন, ঈশিতা, আমি শহরের ব্যবসায় ব্যস্ত থাকি। এই ফিশারি দায়িত্ব তোমার বাবাকেই নিতে হবে। আমি শুধু টাকা দেব, আর বাকি সব তোমার বাবা দেখবে। বাবাও হেসে বললেন, আরে বাবু, আমার অনেক পুরনো বন্ধু, ওর কথা আমি কখনো ফেলতে পারি না। আমি দেখলাম বাবার চোখে রাবু কাকুর প্রতি অগাধ বিশ্বাস। প্রথম কয়েকদিন রাবু কাকুকে দেখে আমারও খুব ভালো লাগল। তিনি হাসি খুশি সবার সঙ্গে মিশে কথা বলেন। আমার আর রাইসার সঙ্গেও গল্প করতেন। আমাদের পড়াশোনার খোঁজ নিতেন, কখনো কখনো ছোট ছোট উপহারও আনতেন। একদিন তিনি আমার জন্য একটা সুন্দর পেন আর রাইসার জন্য একটা নোটবুক এনেছিলেন। আমরা দুজনেই খুব খুশি হলাম। মনে হচ্ছিল রাবু কাকু সত্যি আমাদের পরিবারের একজন। আমরা তাকে বাবার মতোই শ্রদ্ধা করতাম। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আমার মনে একটা অস্বস্তি শুরু হলো। রাবু কাকু যখন আমার সঙ্গে কথা বলতেন, তখন তার কথাবার্তায় একটা অদ্ভুত ভাব লক্ষ্য করলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল। কিন্তু একদিন বাবাগঞ্জে কাজে গিয়েছিলেন। মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। আমি আমার ঘরেই পড়ছিলাম। হঠাৎ রাবু কাকু এসে বললেন, ঈশিতা, আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, একটু সাহায্য করবে? আমি ভাবলাম হয়তো কোনো কাজের কথা, তাই তাকে সাহায্য করতে গেলাম। কিন্তু তার কথাবার্তা আর আচরণে এমন কিছু ছিল যে আমার মনে অস্বস্তি জাগিয়ে তুলল। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এলাম। সেদিন রাতে আমি অনেক ভাবলাম। রাবু কাকুর আচরণ আমার মন থেকে যাচ্ছিল না। আমি ভাবলাম হয়তো আমি বেশি ভেবে ফেলছি। তিনি তো বাবার এত কাছের বন্ধু, আমাদের কাকু, তিনি কেন আমার সঙ্গে কিছু ভুল ভাববেন? কিন্তু আমার মনের কোণে একটা ছোট্ট সন্দেহ জন্ম নিল। আমি ঠিক করলাম এখন থেকে রাবু কাকুর সঙ্গে একটু সাবধানে থাকব। আমি জানতাম না এই সন্দেহই আমার জীবনের একটা বড় সত্যের দিকে আমাকে নিয়ে যাবে। এভাবে দিনগুলো কাটতে লাগল। রাবু কাকু আমাদের বাড়িতে থাকছেন, বাবার সঙ্গে জমির কাজ নিয়ে আলোচনা করছেন। কিন্তু আমার মনের মধ্যে একটা অজানা ভয় ক্রমশ বাড়তে শুরু করল। আমি জানতাম না এই ভয় আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিকে আমাকে নিয়ে যাচ্ছে। রাবু কাকুর সেই অদ্ভুত কথাবার্তার পর থেকে আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। আমি ঠিক করলাম এখন থেকে তার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখব। কিন্তু আমাদের বাড়িটা ছোট, আর আবু কাকু বাবার এত কাছের বন্ধু যে তার থেকে পুরোপুরি দূরে থাকা সম্ভব ছিল না। তিনি প্রায়ই আমার আর রাইসার সঙ্গে গল্প করতে চাইতেন। তার কথাবার্তায় এমন একটা মিষ্টতা ছিল যে বাইরে থেকে দেখলে মনে হতো তিনি আমাদের সত্যিই স্নেহ করেন। কিন্তু আমার মনের ভেতরে সেই সন্দেহ ক্রমশ বাড়ছিল। একদিন সকালে আমি আর রাইসা বাড়ির উঠোনে বসে পড়ছিলাম। রাবু কাকু এসে আমাদের পাশে বসলেন। তিনি হাসি মুখে বললেন, ঈশিতা, রাইসা, তোমরা 2 বোন তো দেখে একেবারে মা সরস্বতী, কি পড়ছো বলো? তা আমি একটু এসে বললাম, কাকু, আমরা কলেজ নোট তৈরি করছি।
তিনি বললেন, বাহ, তোমরা তো খুব পরিশ্রমী, ঠিক তোমার বাবার মতো। তার কথায় আমি একটু অস্বস্তি বোধ করলাম, কারণ তার কথার সুরটা কেমন যেন অতিরিক্ত মনে হলো। আমি তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বললাম, কাকু, আপনার জমির কাজ কেমন চলছে? তিনি হেসে বললেন, সব ঠিকঠাক চলছে মা, তোমার বাবা তো সব সামলে নিচ্ছে। সেদিন বিকেলে রাবু কাকু বাজার থেকে ফিরলেন, তার হাতে একটা প্যাকেট। তিনি আমাকে আর রাইসাকে ডেকে বললেন, এই নাও, তোমাদের জন্য কিছু জিনিস এনেছি। আমরা প্যাকেট খুলে দেখি ভিতরে কিছু মিষ্টি আর 2টা ছোট ডায়েরি। আমি আর রাইসা বললাম, কাকু, এত জিনিস কেন আনলেন? এত অনেক খরচ। তিনি হেসে বললেন, আরে তোমরা আমার ভাগ্নি, এটুকু তো করবই। আমরা ধন্যবাদ দিয়ে জিনিসগুলো নিলাম, কিন্তু আমার মনে একটা অস্বস্তি হচ্ছিল। পরের দিন বাবা গঞ্জে গিয়েছিলেন জমির কাগজপত্রের কাজে, মা পাশের গ্রামে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। আমি আর রাইসা বাড়িতে ছিলাম। রাবু কাকু গ্যাস রুমে বসেছিলেন। হঠাৎ তিনি আমাকে ডেকে বললেন, ঈশিতা, একটু এদিকে আয় তো, আমার একটা কাগজ খুঁজে পাচ্ছি না। আমার মনটা ধক করে উঠল, তবু আমি গেলাম। তিনি বললেন, এই কাগজটা জমির কাজের, দেখো তো কোথায় রেখেছি। আমি তাড়াতাড়ি কাগজটা খুঁজে দিয়ে চলে এলাম। তার কথাবার্তায় কিছু একটা অস্বাভাবিক লাগছিল, যা আমার মনে অস্বস্তি জাগিয়ে তুলল। সেদিন রাতে আমি রাইসাকে সব বললাম। আমি বললাম, রাইসা, রাবু কাকুর ব্যবহারে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। তুই কি কিছু লক্ষ্য করেছিস? রাইসা একটু ভেবে বলল, দিদি, আমারও মনে হয় ওনার কথাবার্তা একটু বেশি মিষ্টি, কিন্তু হয়তো আমরা বেশি ভাবছি। উনি তো বাবার বন্ধু। আমি বললাম, তবু আমাদের সাবধানে থাকতে হবে। আমি বাবা মাকে এখনই কিছু বলতে চাই না, কারণ বাবা রাবু কাকুকে খুব বিশ্বাস করেন। কিন্তু আমরা নজর রাখব। রাইসা মাথা নাড়ল। পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম রাবু কাকু আমার আর রাইসার সঙ্গে আরও বেশি মিশতে চাইছেন। তিনি আমাদের জন্য ছোট ছোট উপহার আনছেন, কখনো চকোলেট, কখনো ফল। একদিন তিনি আমার জন্য একটা ফলের প্যাকেট এনেছিলেন। বললেন, ঈশিতা, এটা শহরের বিশেষ ফল, খেয়ে দেখো। আমি হেসে বললাম, কাকু, ধন্যবাদ, আমি পরে খাব। কিন্তু আমি ফলগুলো মার হাতে দিয়ে দিলাম। আমার মনের সন্দেহ আরও গাঢ় হল। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে মাকে সাহায্য করছিলাম। রাবু কাকু এসে বললেন, ঈশিতা, তুমি তো দেখি সব পারো, রান্নাও করতে পারো, পড়াও করো। তার কথায় মা হাসলেন, কিন্তু আমার মনে হলো তার কথার সুরে একটা অস্বাভাবিকতা আছে। আমি মাকে কিছু বলতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো মা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। বাবার তো প্রশ্নই ওঠে না, কারণ রাবু কাকু তার কাছে অত্যন্ত সম্মানিত। এভাবে দিনগুলো কাটতে লাগল। আমার মনের ভয় আর সন্দেহ ক্রমশ বাড়ছিল। আমি ঠিক করলাম রাবু কাকুর উপর কড়া নজর রাখব। আমি জানতাম না আমার এই সন্দেহ আমাকে এমন একটা সত্যের মুখোমুখি করবে, যা আমাদের পুরো পরিবারের জীবন বদলে দেবে। রাবু কাকুর ব্যবহারে আমার মনের সন্দেহ ক্রমশ বাড়ছিল। তার মিষ্টি কথা আর অতিরিক্ত মনোযোগ তোমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম, এখন থেকে তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখব। রাইসাকেও বলে দিয়েছিলাম যেন সে একটু সাবধানে থাকে। কিন্তু আমরা দুজনেই এখনো পুরোপুরি নিশ্চিত ছিলাম না যে আমাদের সন্দেহ সত্যি কিনা। আমার মনে একটা দ্বন্দ্ব চলছিল। রাবু কাকু বাবার এত কাছের বন্ধু, তিনি কি সত্যিই আমাদের প্রতি খারাপ উদ্দেশ্য রাখতে পারেন? একদিন দুপুরে আমি আর রাইসা বাড়ির পেছনের বাগানে কাজ করছিলাম। আমরা কিছু ফুলের গাছের পরিচর্যা করছিলাম। রাবু কাকু এসে আমাদের সঙ্গে গল্প শুরু করলেন। তিনি বললেন, ঈশিতা, রাইসা, তোমরা তো দেখি বাগানটা খুব যত্নে সাজিয়েছ। আমার শহরের বাড়িতেও একটা বাগান আছে, কিন্তু এত সুন্দর না। আমি হেসে বললাম, কাকু, এটা আমাদের শখ। আমরা দুই বোন মিলে বাগানটা দেখাশোনা করি। তিনি বললেন, তোমরা তো সব কিছুতেই পারফেক্ট। তার কথার সুরে একটা অতিরিক্ত মিষ্টতা ছিল, যা আমার মনে আবার সেই অস্বস্তি জাগাল। কয়েকদিন পর একটা ঘটনা ঘটল, যা আমার সন্দেহকে আরও পাকাপোক্ত করল। সেদিন বাবা আর মা পাশের গ্রামে একটা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। আমি আর রাইসা বাড়িতে ছিলাম। আমি আমার ঘরে পড়ছিলাম, আর রাইসা রান্নাঘরে ছিল। হঠাৎ রাবু কাকু আমার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। তিনি বললেন, ঈশিতা, আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, একটু সাহায্য করবে? আমি সতর্ক হয়ে বললাম, কাকু, কি জিনিস? তিনি হেসে বললেন, আমার একটা কাগজ জমির কাজের বাইরে টেবিলে আছে, তুমি একটু দেখো তো। আমি বাইরে গিয়ে কাগজটা খুঁজে দিলাম, কিন্তু তার কথাবার্তায় কিছু একটা অস্বাভাবিক লাগছিল। আমি তাড়াতাড়ি ঘরে ফিরে এলাম। সেদিন রাতে আমি রাইসাকে বললাম, রাইসা, রাবু কাকুর ব্যবহারে আমার আর ভালো লাগছে না। আমি নিশ্চিত তার মনে কিছু একটা ঠিক নেই।
রায়শা বলল, দিদি, আমারও মনে হয় তার কথাবার্তা একটু অদ্ভুত। কিন্তু আমরা বাবা মাকে কি বলবো? বাবা তো কাকুকে খুব ভরসা করেন। আমি বললাম, আমরা এখন কিছু বলবো না, কিন্তু আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। আমরা দুজনে মিলে তার উপর নজর রাখব। রায়শার সম্মতি জানাল। পরের দিন সকালে রাবু কাকু আবার আমাদের জন্য কিছু ফল এনেছিলেন। তিনি বললেন, ঈশিতা, রায়শা, এই ফলগুলো বাজার থেকে এনেছি, তোমরা মিলে খাও। আমি হেসে ধন্যবাদ দিলাম, কিন্তু ফলগুলো মায়ের কাছে রেখে দিলাম। আমি রাইসাকে বললাম, আমরা এগুলো খাব না যতক্ষণ না আমরা নিশ্চিত হই। আমার মন বলছিল তার এই উপহারের পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। কয়েকদিন পর আর একটা ঘটনা ঘটল। সেদিন আমি কলেজ থেকে ফিরে দেখি রাবু কাকু বাড়ির উঠোনে আমার জন্য অপেক্ষা করছেন। তিনি বললেন, ঈশিতা, আমি তোমার জন্য একটা ছোট উপহার এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। তিনি একটা ছোট পেন্সিল বাক্স দিলেন। আমি ধন্যবাদ দিয়ে বললাম, কাকু, আপনাকে একটু কষ্ট করতে হবে না। তিনি হেসে বললেন, আরে, এটুকু তো আমার ভাগ্নের জন্য করবই। কিন্তু তার কথার সুরে আবার সেই অস্বাভাবিকতা ছিল। আমি তাড়াতাড়ি ঘরে চলে এলাম। এই ঘটনার পর আমার মনে আর কোনো সন্দেহ রইল না। আমি বুঝতে পারলাম রাবু কাকুর মনে কিছু একটা খারাপ উদ্দেশ্য আছে। আমি ঠিক করলাম, এখন থেকে আমি আর রায়শা একসঙ্গে থাকব, কখনো একা তার কাছে যাব না। আমার মনের ভয় ক্রমশ বাড়ছিল। আমি জানতাম না এই ভয়ে আমাকে আমার একটা সত্যের মুখোমুখি করবে, যা আমাদের জীবনকে চিরতরে বদলে দেবে। রাবু কাকুর ব্যবহার আমার মনে যে সন্দেহের বীজ বপন করেছিল তা এখন একটা বড় গাছ হয়ে দাঁড়িয়েছিল। আমি আর রায়শা মিলে ঠিক করলাম, আমরা তার প্রতিটি কথার পদক্ষেপের উপর নজর রাখব। আমাদের মনে ভয় ছিল, কিন্তু তার সঙ্গে ছিল একটা দৃঢ় সংকল্প। যদি রাবু কাকুর মনে সত্যিই কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে আমরা তাকে ধরবই। আমরা জানতাম বাবা মাকে কিছু বলার আগে আমাদের কাছে পাকা প্রমাণ থাকতে হবে। কারণ বাবা রাবু কাকুকে এতটাই বিশ্বাস করতেন যে আমাদের কথা তিনি সহজে বিশ্বাস করবেন না। একদিন সকালে আমি আর রায়শা বাড়ির উঠোনে বসে গল্প করছিলাম। রাবু কাকু এসে আমাদের সঙ্গে যোগ দিলেন। তিনি বললেন, ঈশিতা, রায়শা, তোমরা দুই বোন তো দেখি একেবারে অভিন্ন একসঙ্গে বসে গল্প করছো বেশ। যে আমরা হাসলাম, কিন্তু আমার মনের ভেতর সেই অস্বস্তি আবার জেগে উঠল। আমি কথা ঘুরিয়ে বললাম, কাকু, আপনার জমির কাজ কতদূর এগোলো? তিনি হেসে বললেন, সব তো তোমার বাবা সামলাচ্ছে, আমি শুধু পরিকল্পনা করছি। তবে তোমাদের সঙ্গে গল্প করতে বেশ ভালো লাগে। আমি আর রায়শা একে অপরের দিকে তাকালাম। আমরা বুঝতে পারছিলাম তার কথার মধ্যে একটা অস্বাভাবিকতা আছে। সেদিন বিকেলে রাবু কাকু আমার কাছে এলেন। তিনি বললেন, ঈশিতা, আমার ফোনে একটা সমস্যা হচ্ছে, তুমি তো কলেজে পড়ো, এসব বুঝবে, একটু দেখে দাও তো। আমি সতর্ক হয়ে বললাম, কাকু, কি সমস্যা? তিনি ফোনটা দিয়ে বললেন, কিছু ফাইল খুলছে না। দেখো তো। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম, কিন্তু তার ফোনে কিছু ফাইলের নাম দেখে আমার মন খারাপ হয়ে গেল। সেগুলো এমন কিছু ফাইল ছিল যা আমার মনে অস্বস্তি জাগাল। আমি তাড়াতাড়ি ফোনটা ফেরত দিয়ে বললাম, কাকু, আমি এটা ঠিক করতে পারবো না, আপনি কোনো দোকানে দেখান। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে একটা অদ্ভুত ভাব ছিল। সেই রাতে আমি রায়শাকে সব বললাম। আমি বললাম, রায়শা, আমি এখন নিশ্চিত রাবু কাকুর মনে কিছু ঠিক নেই। তার ফোন আমি এমন কিছু দেখেছি যা আমাদের আরও সাবধান হতে বলছে। রায়শা ভয় পেয়ে বলল, দিদি, তাহলে আমরা কি করব? বাবা মাকে বলবো? আমি বললাম, না, এখনো না। আমাদের এমন প্রমাণ দরকার যা দেখলে বাবা মা আর কোনো কথা না বলে বিশ্বাস করবেন। আমাদের একটা প্ল্যান করতে হবে। রায়শা মাথা নাড়ল, কিন্তু তার চোখে ভয় দেখা যাচ্ছিল। পরের দিন রাবু কাকু আবার আমাদের জন্য কিছু ফল এনেছিলেন। তিনি বললেন, ঈশিতা, রায়শা, এই ফলগুলো বাজার থেকে এনেছি, তোমরা খেয়ে দেখো। আমি মনে মনে ভাবলাম তার এই উপহারের পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। আমি হেসে বললাম, কাকু, ধন্যবাদ, আমরা মাকে দিয়ে রাখব। তিনি একটু মুখ গোমরা করে চলে গেলেন। আমি রায়শাকে বললাম, তুই কিছুতেই ওনার দেওয়া জিনিস খাবি না। আমার মনে হয় এইসব জিনিস নিয়ে কিছু গোলমাল আছে। কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটল। সেদিন বাবা গঞ্জে গিয়েছিলেন আর মা পাশের বাড়িতে গল্প করতে গিয়েছিলেন। আমি আর রায়শা বাড়িতে ছিলাম। রাবু কাকু আমাকে ডেকে বললেন, ঈশিতা, আমার একটা জমির কাগজ বুঝতে একটু সমস্যা হচ্ছে, তুমি একটু দেখবে? আমি সতর্ক হয়ে বললাম, কাকু, আমি এখন পড়ে দেখব। কিন্তু তিনি জোর করে বললেন, আরে, এটুকু সময় লাগবে, চলো। আমি রাইসাকে ইশারায় বুঝিয়ে দিলাম যেন সে কাছাকাছি থাকে। আমি তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে কাগজটা দেখলাম, কিন্তু তার কথার মধ্যে একটা অস্বাভাবিক ভাব লক্ষ্য করলাম। আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম।
সেদিন রাতে আমি আর রাইসা অনেকক্ষণ আলোচনা করলাম। আমি বললাম, রাইসা, আমাদের এখন একটা প্ল্যান করতে হবে। আমাদের রাবু কাকুকে হাতে নাতে ধরতে হবে, নইলে আমরা বাবা মাকে কিছু বোঝাতে পারব না। রাইসা বলল, কিন্তু দিদি, কিভাবে ধরব? আমরা তো ওনার থেকে শক্তিতে কম। আমি বললাম, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে আমরা এমন একটা ফাঁদ বাঁধব যাতে ওনার আসল মুখোশ সবার সামনে চলে আসে। আমরা দুজনে মিলে একটা পরিকল্পনা তৈরি করতে শুরু করলাম। এভাবে আমাদের দিনগুলো কাটছিল। আমরা সাবধানে রাবু কাকুর উপর নজর রাখছিলাম, আর একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি জানতাম না এই পরিকল্পনা আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। রাবু কাকুর প্রতি আমার আর রাইসার সন্দেহ এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল। তার মিষ্টি কথা আর অতিরিক্ত মনোযোগ আমাদের মনে কোনো সন্দেহের জায়গা রাখেনি। আমরা ঠিক করলাম, এবার আমাদের প্ল্যান কাজে লাগাতেই হবে। আমাদের লক্ষ্য ছিল রাবু কাকুকে এমনভাবে হাতে নাতে ধরা যাতে বাবা মা আমাদের কথা বিশ্বাস করেন। কিন্তু এই প্ল্যান করা সহজ ছিল না, কারণ আমরা জানতাম রাবু কাকু খুব চালাক, তাকে বাঁধে ফেলতে হলে আমাদের বুদ্ধি খাটাতে হবে। একদিন সকালে আমি আর রাইসা বাড়ির পেছনের বাগানে বসে আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলাম। আমি বললাম, রাইসা, আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে রাবু কাকু তার আসল রূপ দেখাবে, আর আমরা সেটা প্রমাণ হিসেবে ধরে ফেলব। রাইসা একটু ভয় পেয়ে বলল, দিদি, কিন্তু এটা তো ঝুঁকিপূর্ণ। যদি আমরা ব্যর্থ হই তাহলে কি হবে? আমি তাকে আশ্বস্ত করে বললাম, আমরা একা কিছু করব না, আমরা দুজনে মিলে কাজ করব। আর আমার মোবাইল ফোনটা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হবে। আমরা তার কথার কাজ রেকর্ড করব। সেদিন বিকেলে আমরা আমাদের প্ল্যানটা আরও পাকাপোক্ত করলাম। আমি রাইসাকে বললাম, আমাদের বাবা মাকে একদিনের জন্য বাড়িতে বাইরে পাঠাতে হবে। আমরা এমন একটা সুযোগ তৈরি করব যেখানে রাবু কাকু ভাববে আমরা বাড়িতে একা, আর তখনই আমরা তার আসল মুখোশ খুলে ফেলব। রাইসা মাথা নাড়ল, কিন্তু তার চোখে একটা ভয় ছিল। আমি তাকে বললাম, তুই ভয় পাস না, আমরা দুজনে একসঙ্গে থাকব। আমি আমার ফোন সব সময় প্রস্তুত রাখব। পরের দিন আমরা আমাদের প্ল্যান কাজে লাগানোর সুযোগ পেলাম। বাবা গঞ্জের জমির কাগজপত্রের কাজে যাবেন বলে ঠিক করলেন। আমি মাকে বললাম, মা, তুমি বাবার সঙ্গে যাও, আমরা বাড়িতে আছি, কোনো সমস্যা হবে না। মা একটু ইতস্তত করলেন, কিন্তু আমি তাকে বোঝালাম। আমি বললাম, মা, আমরা তো বড় হয়েছি, আর রাবু কাকু তো বাড়িতেই আছেন। মা রাজি হলেন। আমি আর রাইসা জানতাম এটাই আমাদের সুযোগ। বাবা মা চলে যাওয়ার পর আমি আর রাইসা বাড়িতে ছিলাম। আমি রাইসাকে বললাম, তুই তোর ঘরে পড়ার ভান কর, আমি বাড়ির এক কোণে লুকিয়ে থাকব। আমার ফোনের ক্যামেরা চালু থাকবে। রাবু কাকু যদি কিছু করে আমি সব রেকর্ড করব। একটু ঘাবড়ে গেল, কিন্তু আমি তাকে বললাম, তুই স্বাভাবিক থাক, আমি কাছেই থাকব। আমি বাড়ির একটা কোণে লুকিয়ে ফোনটা হাতে নিয়ে প্রস্তুত হলাম। কিছুক্ষণ পর রাবু কাকুর রাইসার ঘরের কাছে এলেন। উনি বললেন, রাইসা, তুমি কি পড়ছো? একটু দেখি তো। রাইসা স্বাভাবিকভাবে বলল, কাকু, আমি কলেজ-এ মোট পড়ছি। তিনি হেসে বললেন, তুমি তো দেখি খুব মনোযোগী, আমি তোমার জন্য একটা ছোট উপহার এনেছি। তিনি একটা ছোট প্যাকেট বের করলেন যেখানে একটা নোটবুক ছিল। তিনি বললেন, এটা তোমার পড়ার জন্য, আমি লুকিয়ে থেকে সব রেকর্ড করছিলাম। রাইসা বলল, কাকু, ধন্যবাদ, আমি পরে দেখব। তিনি একটু জোর করে বললেন, আরে এখনই দেখো, খুব সুন্দর নোটবুক। রাইসা আমার ইশারা মনে রেখে নোটবুকটা হাতে নিল, কিন্তু তাতে কিছু করল না। আমি লক্ষ্য করলাম রাবু কাকুর মুখে একটা অসন্তোষের ছায়া পড়ল। তিনি বললেন, ঠিক আছে, পরে দেখো, আমি তোমার সঙ্গে একটু গল্প করি। তিনি রাইসার কাছে এগিয়ে এলেন, আর আমি দেখলাম তার কথার সুরে একটা অস্বাভাবিকতা স্পষ্ট হচ্ছে। আমি ফোনের ক্যামেরায় সব রেকর্ড করছিলাম। হঠাৎ রাইসা বলল, কাকু, আমার পড়া শেষ করতে হবে, আপনি পরে আসবেন। তিনি একটু বিরক্ত হয়ে চলে গেলেন। সেদিন রাতে আমি আর রাইসা ভিডিওটা দেখলাম। আমরা বুঝতে পারলাম রাবু কাকুর ব্যবহার সত্যিই অস্বাভাবিক। আমি রাইসাকে বললাম, এই ভিডিওটা আমাদের প্রমাণ, কিন্তু আমাদের আরও শক্ত প্রমাণ দরকার। আমরা আরেকবার চেষ্টা করব। আমরা ঠিক করলাম পরের বার আমরা এমন একটা ফাঁদ বাঁধব যাতে রাবু কাকুর আসল রূপ পুরোপুরি সবার সামনে চলে আসে। রাবু কাকুর ব্যবহার আমাদের কাছে এখন পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছিল। আমি আর রাইসা জানতাম আমাদের হাতে একটা ভিডিও প্রমাণ আছে, কিন্তু এটা এখনও যথেষ্ট নয়। আমাদের এমন একটা প্রমাণ দরকার ছিল যা দেখলে বাবা মা রাবু কাকুর আসল রূপ বুঝতে পারবেন। আমরা ঠিক করলাম আমাদের পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে হবে।
এবার আমরা এমন একটা ফাঁদ বাঁধব যাতে রাবু কাকু তার সন্দেহজনক ব্যবহার প্রকাশ করে, আর আমরা তাকে হাতে নাতে ধরে ফেলি। একদিন সকালে আমি আর রাইসা আমাদের প্ল্যান নিয়ে আলোচনা করলাম। আমি বললাম, রাইসা, আমাদের এবার বাবা মাকে বাড়ির বাইরে পাঠাতে হবে। আর আমরা এমনভাবে থাকব যেন বাবু কাকু ভাবে আমরা একা। আমি লুকিয়ে থাকব, আর তুই তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলবি। আমি সব রেকর্ড করব। রাইস একটু ভয় পেয়ে বলল, দিদি, আমি কি করব যদি কিছু ভুল হয়ে যায়? আমি তাকে সাহস দিয়ে বললাম, তুই পারবি, আমি তোর কাছেই থাকব। আমরা একসঙ্গে এই সমস্যার মুখোমুখি হব। সেদিন বিকেলে আমরা আমাদের প্ল্যান কার্যকর করার সুযোগ পেলাম। বাবা জমির কাগজপত্রের কাজে গঞ্জে গিয়েছিলেন। আমি মাকে বললাম, মা, তুমি পাশের গ্রামে খালার বাড়িতে যাও, আমরা বাড়িতে আছি, চিন্তা করো না। মা বললেন, রাবু কাকু তো আছেন, তাই না? আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবলাম রাবু কাকুই আমাদের সবচেয়ে বড় চিন্তার কারণ। মা চলে গেলেন, আর আমরা আমাদের ফাঁদ পাততে শুরু করলাম। আমি রাইসাকে বললাম, তুই তোর ঘরে বসে পড়ার ভান কর, আমি বাড়ির এক কোণে লুকিয়ে থাকব, আর আমার ফোনের ক্যামেরা চালু লাগব। রাবু কাকু যদি কিছু করে আমি সব রেকর্ড করব। রাইস মাথা নাড়ল, কিন্তু তার হাত কাঁপছিল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুই ভয় পাস না, আমরা একসঙ্গে এটা করব। আমি বাড়ির একটা কোণে লুকিয়ে ফোনটা প্রস্তুত করে রাখ। কিছুক্ষণ পর রাবু কাকুর আয়েশার ঘরের দরজায় এলেন। তিনি বললেন, রাইসা, তুমি একা একা পড়ছ, আমি তোমার জন্য একটা ছোট উপহার এনেছি। তিনি একটা ছোট প্যাকেট বের করলেন, যেখানে একটা সাধারণ পেন ছিল। তিনি বললেন, এটা তোমার পড়ার জন্য, আমি লুকিয়ে থেকে সব রেকর্ড করছিলাম। রাইসা আমার কথা মনে রেখে বলল, কাকু, ধন্যবাদ, আমি পরে দেখব, আমার এখন পড়া শেষ করতে হবে। তিনি একটু জোর করে বললেন, আরে এটা খুব ভালো পেন, এখনই দেখো। রাইসা পেনটা হাতে নিল, কিন্তু তাতে কিছু করল না। তিনি বললেন, ঠিক আছে রাইসা, তুমি তো দেখি খুব মনোযোগী, আমি তোমার সঙ্গে একটু গল্প করতে চাই। তার কথার সুরে সেই অস্বাভাবিকতা স্পষ্ট হয়ে উঠল। আমি ফোনের ক্যামেরায় সব রেকর্ড করছিলাম। হঠাৎ রাইসা বলল, কাকু, আমার পড়া শেষ করতে হবে, আপনি পরে আসবেন। তিনি একটু বিরক্ত হয়ে বললেন, ঠিক আছে, পরে গল্প করব। তিনি চলে গেলেন, কিন্তু আমি লক্ষ্য করলাম তার মুখে একটা অসন্তোষের ছায়া। সেদিন রাতে আমি আর রাইসা ভিডিওটা দেখলাম। আমরা দেখলাম রাবু কাকুর ব্যবহার স্পষ্টভাবে সন্দেহজনক। আমি বললাম, রাইসা, এই ভিডিওটা আমাদের প্রমাণ, কিন্তু আমাদের আরও শক্ত প্রমাণ দরকার। আমরা এবার এমন একটা ফাঁদ পাতব যাতে তার আসল উদ্দেশ্য পুরোপুরি ধরা পড়ে। রাইসা বলল, দিদি, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি তোর সঙ্গে আছি, আমরা এই সমস্যার সমাধান করবই। আমরা দুজনে মিলে আমাদের পরিকল্পনাকে আরও শক্ত করলাম। এভাবে আমরা আমাদের ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা জানতাম এটা আমাদের শেষ সুযোগ হতে পারে। আমাদের প্ল্যান যদি কাজ না করে, তাহলে রাবু কাকু আরও সাবধান হয়ে যাবে। রাবু কাকুর ব্যবহার আমাদের কাছে এখন পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছিল। আমি আর রাইসা জানতাম আমাদের হাতে একটা ভিডিও প্রমাণ আছে, কিন্তু এটা এখনও যথেষ্ট নয়। আমাদের এমন একটা প্রমাণ দরকার ছিল যা দেখলে বাবা মা রাবু কাকুর আসল চরিত্র বুঝতে পারবেন। আমরা ঠিক করলাম, এবার আমাদের ফাঁদটা আরও শক্তিশালী করতে হবে। আমাদের প্ল্যান ছিল রাবু কাকুকে এমন একটা পরিস্থিতিতে ফেলা যেখানে তার সন্দেহজনক ব্যবহার পুরোপুরি সামনে চলে আসবে, আর আমরা তাকে হাতে নাতে ধরে ফেলব। একদিন সকালে আমি আর রাইসা আমাদের প্ল্যানটা চূড়ান্ত করলাম। আমি বললাম, রাইসা, আমাদের এবার এমন একটা সুযোগ তৈরি করতে হবে যেখানে রাবু কাকু ভাববে আমরা পুরোপুরি একা। আমি লুকিয়ে থাকব, আর তুই তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলবি। আমি আমার ফোন দিয়ে সব রেকর্ড করব। রাইসা একটু ঘাবড়ে গিয়ে বলল, দিদি, আমি ভয় পাচ্ছি যদি কিছু ভুল হয়ে যায়। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুই চিন্তা করিস না, আমি তোর পাশেই থাকব, আমরা এই সমস্যার সমাধান করবই। সেদিন বিকালে আমরা আমাদের প্ল্যান কার্যকর করার সুযোগ পেলাম। বাবা জমির কাজে গঞ্জে গিয়েছিলেন। আমি মাকে বললাম, মা, তুমি পাশের গ্রামে খালার বাড়িতে যাও, আমরা বাড়িতে থাকব। মা একটু দ্বিধাতে পড়লেন, কিন্তু আমি তাকে বুঝালাম, মা, রাবু কাকু তো বাড়িতেই আছেন, তুমি চিন্তা করো না। মা চলে গেলেন। আমি আর রাইসা জানতাম এটাই আমাদের শেষ সুযোগ। আমরা আমাদের ফাঁদ পাততে শুরু করলাম। আমি রাইসাকে বললাম, তুই তোর ঘরে বসে পড়ার ভান কর, আমি বাড়ির পেছনে জানালার কাছে লুকিয়ে থাকব, আমার ফোন এর ক্যামেরা চালু থাকবে। রাবু কাকু যদি কিছু করে আমি সব রেকর্ড করব। রাইসা মাথা নাড়ল, কিন্তু তার চোখে ভয় ছিল। আমি তাকে বললাম, তুই শুধু স্বাভাবিক থাক, আমি কাছেই আছি। আমি জানালার কাছে লুকিয়ে ফোনটা প্রস্তুত করে রাখলাম।
কিছুক্ষণ পর রাবু কাকুর আয়েশার ঘরে এলেন। তিনি বললেন, রাইসা, তুমি একা একা পড়ছ। আমি তোমার জন্য একটা ছোট উপহার এনেছি। তিনি একটা ছোট প্যাকেট বের করলেন যেখানে একটা সাধারণ নোটবুক ছিল। তিনি বললেন, এটা তোমার পড়ার জন্য। আমি লুকিয়ে থেকে সব রেকর্ড করছিলাম। রাইসা আমার কথা মনে রেখে বলল, কাকু ধন্যবাদ, আমি পরে দেখব, আমার এখন পড়া শেষ করতে হবে। তিনি একটু জোর করে বলেন, আরে এটা খুব ভালো নোটবুক, এখনই দেখো। রাইসা নোটবুকটা হাতে নিল কিন্তু তাতে কিছু করল না। তিনি বললেন, ঠিক আছে রাইসা, তুমি তো দেখি খুব মনোযোগী। আমি তোমার সঙ্গে একটু গল্প করতে চাই। তার কথা সুরে সেই অস্বাভাবিকতা স্পষ্ট হয়ে উঠল। আমি ফোনের ক্যামেরায় সব রেকর্ড করছিলাম। হঠাৎ রাইসা বলল, কাকু আমার পড়া শেষ করতে হবে, আপনি পরে আসবেন। তিনি একটু বিরক্ত হয়ে বললেন, আচ্ছা পরে গল্প করব। তিনি চলে গেলেন। কিন্তু আমি দেখলাম তার মুখে একটা অসন্তোষের ছায়া। সেদিন রাতে আমি আর রাইসা ভিডিওটা দেখলাম। আমরা দেখলাম রাবু কাকুর ব্যবহার স্পষ্টভাবে সন্দেহজনক। আমি বললাম, রাইসা, এই ভিডিওটা আমাদের প্রমাণ, কিন্তু আমাদের আরও শক্তিশালী প্রমাণ দরকার। আমরা এবার এমন একটা ফাঁদ পাতব যাতে তার আসল উদ্দেশ্য পুরোপুরি ধরা পড়ে। রাইসা বলল, দিদি, আমি তো সঙ্গে আছি, আমরা এই সমস্যার সমাধান করবই। আমরা দুজনে মিলে আমাদের শেষ প্ল্যানটা তৈরি করলাম। এভাবে আমরা আমাদের ফাঁদ পাতা শেষ প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা জানতাম এটা আমাদের শেষ সুযোগ, যদি আমরা ব্যর্থ হই তাহলে রাবু কাকু আরও সাবধান হয়ে যাবে। আমি আর রাইসা জানতাম এটা আমাদের শেষ সুযোগ, রাবু কাকুর আসল মুখোশ খুলে ফেলার জন্য আমাদের প্ল্যান এবার পুরোপুরি কাজে লাগাতে হবে। আমরা ঠিক করলাম এবার আমরা এমন একটা ফাঁদ পাতব যাতে রাবু কাকু তার সন্দেহজনক ব্যবহার প্রকাশ করে আর আমরা তাকে হাতে নাতে ধরে ফেলি। আমাদের হাতে ইতিমধ্যে কিছু ভিডিও প্রমাণ ছিল, কিন্তু এবার আমরা চাইছিলাম এমন একটা প্রমাণ যা দেখলে বাবা মা রাবু কাকুর আসল চরিত্র বুঝতে পারবেন। সেদিন সকালে আমি আর রাইসা আমাদের চূড়ান্ত পরিকল্পনা তৈরি করলাম। আমি বললাম, রাইসা, আজ আমরা বাবা মাকে বাড়ির বাইরে পাঠাবো। আমরা এমনভাবে থাকব যেন রাবু কাকু ভাবে আমরা পুরোপুরি একা। আমি লুকিয়ে থাকব আর তুই তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলবি। আমার ফোন এর ক্যামেরা সব রেকর্ড করবে। রাইসরা একটু ভয় পেলেও বলল, দিদি, আমি তো সঙ্গে আছি। এবার আমরা এই সমস্যার সমাধান করবই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুই শুধু সাহস রাখ, আমরা একসঙ্গে এটা করব। বিকেলে আমরা আমাদের প্ল্যান কার্যকর করলাম। আমি বাবা মাকে বললাম, বাবা মা, তোমরা গঞ্জে একটা কাজে যাও, আমরা বাড়িতে আছি, কোনো সমস্যা হবে না। বাবা বললেন, রাবু তো আছে, তাই না? আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবলাম রাবু কাকুই আমাদের সবচেয়ে বড় বিপদ। বাবা মা চলে গেলেন আর আমরা আমাদের ফাঁদ পাততে শুরু করলাম। আমি রাইসাকে বললাম, তুই তোর ঘরে বসে পড়ার ভান কর, আমি বাড়ির পেছনের জানালার কাছে লুকিয়ে থাকব। আমার ফোন চালু থাকবে। রাইসা মাথা নাড়ল আর আমি জানালার কাছে লুকিয়ে ফোনটা প্রস্তুত করলাম। কিছুক্ষণ পর রাবু কাকুর আয়েশার ঘরে এলেন। তিনি বললেন, রাইসা, তুই একা একা পড়ছিস, আমি তোর জন্য একটা ছোট উপহার এনেছি। তিনি একটা ছোট প্যাকেট বের করে বললেন, এটা একটা নোটবুক তোর পড়ার জন্য। আমি লুকিয়ে থেকে সব রেকর্ড করছিলাম। রাইস আমার কথা মনে রেখে বলল, কাকু ধন্যবাদ, আমি পরে দেখব, আমার এখন পড়া শেষ করতে হবে। তিনি জোর করে বললেন, আরে এটা খুব ভালো নোটবুক, এখনই দেখ। রাইস এই নোটবুকটা হাতে নিল কিন্তু তাতে কিছু করল না। তিনি বললেন, ঠিক আছে রাইসা, তুই তো দেখি খুব মনোযোগী, আমি তোর সঙ্গে একটু গল্প করতে চাই। তার কথার সুরে সেই অস্বাভাবিকতা স্পষ্ট হয়ে উঠল। আমি ফোনের ক্যামেরায় সব রেকর্ড করছিলাম। হঠাৎ আমি শুনলাম বাবা মা বাড়িতে ফিরে এসেছেন। আমি তাড়াতাড়ি জানালা থেকে বেরিয়ে এসে দিকে গেলাম। ঠিক তখনই বাবা মা ঘরে ঢুকলেন। আমি দৌড়ে গিয়ে বাবাকে বললাম, বাবা, এই ভিডিওটা দেখো। আমি আমার ফোনটা বাবা মার হাতে দিলাম। তারা ভিডিওটা দেখলেন আর রাবু কাকুর সন্দেহজনক ব্যবহার দেখে তাদের মুখে রাগ আর বিস্ময় ফুটে উঠল। বাবার আগে কাঁপতে কাঁপতে রাবু কাকুকে বললেন, রাবু, তুমি আমার বন্ধু হয় এমন কাজটা কিভাবে করলে? আমি তোমাকে এত বিশ্বাস করতাম। রাবু কাকু কোনো কথা বলতে পারলেন না, তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। মা চিৎকার করে বললেন, তুমি আমার মেয়েদের সঙ্গে এমনভাবে কথা বলার চেষ্টা করেছ। আমরা তোমাকে বাড়িতে আশ্রয় দিয়েছি আর তুমি অবশেষে আমাদের বিশ্বাসের অমর্যাদা করলে। বাবার সাথে সাথে পুলিশ ফোন করলেন। পুলিশ এসে রাবু কাকুকে নিয়ে গেল। আমরা তাদের আমাদের সব ভিডিও প্রমাণ দেখালাম। পরে আদালতে মামলা হলো আর
কাকুর বিরুদ্ধে সশ্রম কারাদণ্ড হল সেদিন আমার আর রায়সার মন শান্তি পেল। আমরা জানতাম আমাদের সাহস আর বুদ্ধি আমাদের বিজয় এনে দিয়েছে। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, পর কখনো আপন হয় না। যত কাছের মানুষই হোক, বাবা মা ভাই বোন ছাড়া দূরের মানুষকে একান্ত বিশ্বাস করে কখনো জায়গা দিতে নেই, কারণ এরা সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করে থাকে। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে তোমরা গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।